একটি ক্লাবে 70% বিবাহিত। বিবাহিত সদস্যদের 60% হচ্ছে নারী। 60% নারী, আবার মোট সদস্যের 60% নারী। এখন অবিবাহিত নারী সদস্যের শতকরা হার কত? আমরা ধরে নেই, ধরি মোট সদস্য 100 জন, 70% আমাদের বিবাহিত, সুতরাং বিবাহিত সদস্য 100 ইন্টু 70% সমান হচ্ছে 70 জন। তাহলে অবিবাহিত সদস্য 100 - 70 সমান হচ্ছে 30 জন। এটা হচ্ছে অবিবাহিত সদস্য। এখন বিবাহিত সদস্যদের মধ্যে আবার 60% হচ্ছে নারী। বিবাহিত সদস্যদের মধ্যে, তার মানে কি, বিবাহিত বিবাহিত নারী সদস্য হচ্ছে এই যে 70 × 60% সমান হচ্ছে 6 × 7 = 42। 42 জন বিবাহিত নারী, 42 জন। আবার এইখানে বলছে কি, আমাদের মোট সদস্যের 60% হচ্ছে নারী। আবার মোট সদস্যের মধ্যে নারী সমান হচ্ছে 60%। তার মানে কি, 100 × 60% সমান হচ্ছে 60 জন। মোট সদস্য নারী এতজন, বিবাহিত নারী হচ্ছে আমাদের 42 জন, সুতরাং অবিবাহিত নারী, সুতরাং অবিবাহিত নারী সদস্য সমান, এই হচ্ছে 60 - 42 জন, সুতরাং বিবাহিত নারী হচ্ছে 18 জন। তাহলে অবিবাহিত নারী সদস্য আমাদের 18 জন। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে 18%, বা শতকরা 18 জন অবিবাহিত নারী অ্যান্সার। 2 নাম্বার ম্যাটটা দেখি আমরা। যে পরিমাণ মূলধন 5 বছরে বার্ষিক 4% হারে 2000 টাকা সরল মুনাফা প্রদান করবে, তা বার্ষিক 12% হারে 5 বছরের জন্য কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রদান করবে? তাহলে যে পরিমাণ, তার মানে কি, আমাদের মূলধন পি দেওয়া নাই, তারপর 5 বছরে 4% হারে 2000 টাকা সরল সুদ প্রদান করে, তা বার্ষিক 12% হারে 5 বছরের জন্য কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করবে। আমাদের চাইছে হচ্ছে কত টাকা চক্রবৃদ্ধি, এখানে চক্রবৃদ্ধি মুনাফা আই চাইছে, আর হচ্ছে এইখানে আমাদের পি নাই। তাহলে আমরা ফার্স্ট পার্ট করি, প্রথম অংশ। এখানে আমরা জানি কি, আই সমান পি এন আর। তাহলে পি সমান I/N/R। আই এর মান আমাদের 2000 টাকা, আর এন এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 4%, মানে হচ্ছে 4/100 সমান 2000/5 × 100, আর নিচে হচ্ছে 4। তাহলে 5 দ্বারা কাটলে 20, 4 দ্বারা কাটলে হচ্ছে 5, সমান হচ্ছে 5×2 = 10। 10,000 টাকা হচ্ছে আমাদের আসল। এত টাকা আসল, পি হচ্ছে 10,000। তো একটা পার্ট পাইছি। এখন যে মূলধন আমরা পাইছি তা বার্ষিক 12% হারে কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কি, C - P। সি সমান আমরা কি জানি, P × 1 + R⁻n - P। পি এর মান আমরা এখান থেকে পাইছি 10,000। 10,000 ওয়ান প্লাস আর এর মান এখানে হচ্ছে 12%, তাহলে 12/100, এই হচ্ছে আমাদের এন এর মান 5 - P। এখন এটা
এটা করার পর আমাদের কি আসতেছে, ও এখানে পি এর মানটা আমরা বসাই। পি এর মান এখানে 10,000 টাকা। তাহলে এই 10,000 এখানে কত আছে, 112/105 মাইনাস 10,000। এখন এই এত বড় গুণ তো আর আমরা পরীক্ষার হলে এটা করা সম্ভব না। তো আমরা পরীক্ষার হলে এই পর্যন্তই রেখে আসতে পারি। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা যদি এটা ক্যালকুলেটর দ্বারা ইউজ করে আমরা মানটা দেখি, তাহলে আমাদের কত আসে। আমরা ক্যালকুলেটরটা ইউজ করে দেখি আমাদের কত আসতেছে। এখানে আমরা এটা এরকম লিখতে পারি না, 10,000 ইন্টু 10,000 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস 10,000। তাহলে এটার অ্যান্সারটা আমরা ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর ইউজ করলে 1.12 ইন্টু 10,000 মাইনাস 10,000। তাহলে আমাদের আসতেছে 7,623.41। এটা আমাদের চক্র বৃদ্ধি মুনাফা। এটা পরীক্ষার হলে করা অসম্ভব। তো আমরা এই পর্যন্তই রেখে আসবো, তাহলে হয়তো আমরা 1 নাম্বার কম পেতে পারি। কিন্তু যদি ভুল করি তাহলে নাম্বার 0 আসতে পারে। আমরা এই পর্যন্ত তো রেখে আসবো, যদি আমরা এরকম 5 পাই, এত বেশি পাই তাহলে এইভাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আমরা 3 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে কি, যদি 2 পাওয়ার a প্লাস 3 পাওয়ার b সমান 41, 2 পাওয়ার a প্লাস 1 মাইনাস 3 পাওয়ার b প্লাস 2 ইকুয়াল -17, তাহলে এ বি এর মান নির্ণয় করো। তো আমাদের এটা মান নির্ণয় করতে হবে। এখন মান নির্ণয় করি। আমাদের দেওয়া আছে হচ্ছে 2 পাওয়ার a প্লাস 3 পাওয়ার b সমান 41। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 2 পাওয়ার a প্লাস 1 মাইনাস 3b প্লাস 2 সমান -17। আমরা কি করি এখন, এটাকে আমরা যদি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে পাই। তা আমরা নেই 2 পাওয়ার a সমান 41 মাইনাস 3 পাওয়ার b। এখন আমরা এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এই মানটা আমরা 2 নাম্বারে বসাই। তাহলে 2 নং হতে পাই 2 পাওয়ার a, আমরা এটা ভেঙে 2 লিখতে পারি, -3 পাওয়ার b ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু -17। 2 পাওয়ার এর ভ্যালুটা বসাই। 2 পাওয়ার এর ভ্যালু হচ্ছে 41 মাইনাস 3 পাওয়ার b। এই মানটা এখানে বসাইলাম। তারপর হচ্ছে ইন্টু 2 মাইনাস 3 পাওয়ার b ইন্টু 3 স্কোয়ার সমান হচ্ছে -17। এখন 2 দ্বারা 2, 4 দুগুণে 8, -2 ইন্টু 3 পাওয়ার b মাইনাস এইখানে হচ্ছে 9 3 পাওয়ার b সমান -17। এখন আমরা এটা কি লিখতে পারি, ইভেন মাইনাস, এখানে 9টা এখানে 2টা, -11 3 পাওয়ার b সমান -17। এখন আমরা এটাকে এই পাশে আনি, 82 + 17 সমান 11 3 পাওয়ার b। তাহলে আমাদের আসতেছে 99 11 3 পাওয়ার b। তাহলে এখানে আসতেছে 3 টু দি পাওয়ার b সমান 99/11 সমান হচ্ছে 9। এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 3 পাওয়ার b সমান 3 স্কোয়ার। তাহলে এটা বাদ, তাহলে b এর মান হচ্ছে আমাদের 2। আমরা একটা পার্ট পাইছি, বি এর মান 2। এখন জাস্ট এই বি এর মানটা আমরা এখানে বসাই, 3 নাম্বারে বসিয়ে পাই। বি এর মান 3 নং এ বসিয়ে পাই 2 পাওয়ার a সমান 41 মাইনাস 3 পাওয়ার b। বি এর মান হচ্ছে আমাদের 2, তার মানে 41 মাইনাস 9। নাইলে আমাদের কত আসে, 11 থেকে 9 গেলে হচ্ছে 2, হাতে গেল 32, 2 পাওয়ার a। এখন 2 পাওয়ার a কে আমরা কি লিখতে পারি, 32 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 5 সমান a এর মান হচ্ছে 5। এই, তাহলে আমাদের এ আর বি এর
ভ্যালু আসতেছে 5 2। এটাই আমাদের অ্যান্সার। দেখে মনে হতে পারে কঠিন, কিন্তু আসলে এত কঠিন না। এই স্টেপ বাই স্টেপ আমরা আমাদের যে পদ্ধতিতে সলভ করি ওই যে কোনো একটা পদ্ধতিতে আমরা সলভ করব, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। যদি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফলের সাথে 7 যোগ করা হয়, তবে যোগফল হবে দশকের অঙ্কের 3 গুণ। কিন্তু ওই সংখ্যা থেকে 9 বিয়োগ করা হলে অঙ্কগুলোর স্থান পরিবর্তিত হয়ে যায়, তাহলে সংখ্যাটি নির্ণয় করা। আমরা আমরা জানি এরকম যদি থাকে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা ফার্স্টেই লিখবো হচ্ছে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। সুতরাং সংখ্যাটি 10y+x। এরপরে বাকি কথা আমরা আগে এটা লিখে নিব। এটা লিখে নিলে আমাদের অনেক অংশ সহজ হয়ে যায়। এখন আমরা পড়ি, যদি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফলের সাথে 7 যোগ করা হয়, তার মানে কি অঙ্কগুলো হচ্ছে আমাদের x+y, এর সাথে 7 যোগ করলাম, তবে যোগফল হবে দশকের অঙ্কের 3 গুণ। যোগফল হবে দশকের অঙ্কের 3 গুণ। এই হচ্ছে 3, এই হচ্ছে দশক। তাহলে আমাদের এখান থেকে শেষ। এখন আমরা কি লিখতে পারি, x+y-3y সমান -7। তাহলে লিখতে পারি x-2y সমান -7। এই একটা ইকুয়েশন। পরের লাইনে যাই, তবে যোগফল হবে 3 গুণ। ওই সংখ্যা থেকে 9 যদি আমরা বিয়োগ করি, কিন্তু ওই সংখ্যা থেকে 9 যদি আমরা বিয়োগ করি, তার মানে আমাদের এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যা থেকে যদি আমরা 9 মাইনাস করি, তার মানে হচ্ছে 10y+x-9, তাহলে অঙ্কগুলোর স্থান পরিবর্তিত হবে। তাহলে অঙ্কগুলো এই যে আমাদের এটা ছিল, এটা স্থান পরিবর্তন হবে, কি হবে 10x+y। শেষ আমাদের অঙ্ক। আমরা এখন কি লিখবো, 10y-y+x-10x সমান 9। এখান থেকে আমরা লিখতে পারি 9y-9x সমান 9। তাহলে আমরা লিখতে পারি y-x সমান 1। এই যে এইটা আরেকটা ইকুয়েশন। এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। এখন এটা আমরা যার সমাধান করবো, কিভাবে সমাধান করবো, আমরা আমাদের ইচ্ছা মতো সমাধান করতে পারি, যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করবো। y-x সমান হচ্ছে 1। তাহলে জাস্ট এটা যোগ করি আমরা। যোগ করলে কি হবে, আমাদের যোগ করলে এটা এটা ক্যান্সেল, তাহলে এইখানে থাকতেছে হচ্ছে -y, আর এইখানে যোগ করলে হচ্ছে -6। সুতরাং y সমান 6। ওয়াই এর মান যদি 6 হয়, আমরা 2 নং-এ বসাই দিই, তাহলে 2 নং থেকে পাবো ওয়াই এর মান 6 -x সমান 1। তাহলে x সমান 6 - 1 = 5। সুতরাং সংখ্যাটি কত হবে, জাস্ট এই যে এখানে আমরা বসাবো, এটা হচ্ছে আমাদের সংখ্যা। এই সংখ্যাটা কত আসবে, 10 × y+x এর মান হচ্ছে 5। তাহলে 60 + 5 সমান হচ্ছে 65। এই 65 হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। একটি বাঁশ এমন ভাগে ভেঙেছে যে ভাঙা অংশটি মূল অংশের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। বাঁশের গোড়া থেকে 6 মিটার দূরে মাটিতে স্পর্শ করে, তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত। তাই আমরা এটা এইভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের বাঁশ, এরকম আমরা ধরে নিই। এই হচ্ছে বাঁশ এমন ভাগে ভেঙে গেছে, ভাঙা অংশ মূল অংশের সাথে 45 ডিগ্রি অনু। তাহলে আমরা ধরলাম এই টোটালটা যদি আমাদের h হয়, এই দূরত্বে সে ভেঙে গেল, তার মানে এটা কি ধরলাম আমরা এক্স। এইখানে ভাঙার পর সে কি হবে, এদিক দিয়ে পড়ে যাবে। এখন এখানে যদি পড়ে, এইখানের কোণ হবে 45 ডিগ্রি, এই যে আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, এবং গোড়া থেকে 6 মিটার দূরে মাটিতে স্পর্শ করে, তার মানে কি এইখানকার দূরত্ব হচ্ছে 6 মিটার। এখানে 45 ডিগ্রি এটা। তাহলে আমাদের এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে আমাদের টোটাল ছিল এইচ, আর এই পাশ নিচের টুকু আমরা এইচ ধরছি, তার মানে হচ্ছে h - h। এই টোটাল অংশটাই কি এইখানে আসছে, তার মানে হচ্ছে h - h। এটা
তো আমাদের বাঁশের দৈর্ঘ্য বের করতে হবে, তার মানে আমাদের এইচটা বের করতে হবে, এইচ সমান ওয়াট। এখন এইখানে আছে, তাহলে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে আমরা দেখি এইখানে লম্ব দেওয়া, এইখানে ভূমি দেওয়া। তাহলে আমরা 10 ফেলি। 1045 সমান লম্ব বাই ভূমি। আমাদের লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে 6। 1045 এর মান হচ্ছে 1 সমান x/6। তাহলে x সমান 6। এই একটা পার্ট আমরা পাইছি, তার মানে কি এই সেই এই এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের তো দরকার এইচ এর মান। এখন আমাদের আরেকটা আবার নেই, আবার যেহেতু আমাদের এইখানে অতিভুজের ভ্যালুটাও আছে, তাহলে আমরা লিখতে পারি কি cos 45 সমান ভূমি আর হচ্ছে অতিভুজ। আমাদের ভূমি কত? 6, আর অতিভুজ হচ্ছে h-x। তাহলে cos 45 এর মান কত? 1/√2। এইখানে হচ্ছে 6, এইচ, এইখানে হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি h-6 সমান 6√2। সুতরাং h সমান 6√2 প্লাস 6। এই তো আমাদের তো এইচ সি চাইছে, এই হচ্ছে আমাদের এইচ এর মান। এটাই হচ্ছে বাসটির দৈর্ঘ্য। অ্যান্সার এটা। এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুবই সহজ, আর না বুঝতে পারলে অনেক কঠিন। এটা বুঝতে পারতে বুঝলে এইখানে তো আর না বোঝার কিছু নাই, জাস্ট আমরা বুঝে বুঝে করবো।